এবার আসি দেখো যে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যেটা গ্র্যাজুয়েট লেভেলের সাধারণত যে এক্সাম গুলো হয়, ঠিক আছে, যেমন হচ্ছে ডব্লিউপিএসআই, কেপিএসআই বা মিসলেনিয়াস এর, তারপরে হচ্ছে ডব্লিউবিসিএস, এসওয়াই বলে একটা পরীক্ষা হয়। এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কি বলা হচ্ছে, এইগুলোকে হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউ মানে বলতে পারো, ইন্টারভিউ মানে হচ্ছে একটা সাক্ষাৎকার, জাস্ট নর্মাল হচ্ছে ইন্টারভিউ, মানে জাস্ট তোমাকে দেখলো যে তুমি পার্সন হিসেবে মোটামুটি কেমন ঠিকঠাক আছো কিনা, এটাই। আর পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে যে তোমার ব্যক্তিত্ব পরীক্ষা করা, ঠিক আছে। কিন্তু এই যে এসআই বলছো, এসআই, এগুলো হচ্ছে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ এখানে 30 মার্কস থাকছে, ঠিক আছে। এসওয়াই বলে একটা পরীক্ষা হয় সিভিল ডিফেন্সের, সেখানে তো আবার তো 50 নম্বরের থাকে। মিসলেনিয়াস 100 নম্বরের থাকে, ডব্লিউবিসিএস যেন 200 নম্বর, 150 নম্বর বা 100 নম্বর থাকে। তো ইন্টারভিউ বা সাক্ষাৎকার হচ্ছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিত্ব পরীক্ষা, এমন একটা পরীক্ষা যার মাধ্যমে কোনো একটা ব্যক্তির সেই কাজের সঙ্গে সম্পর্কিত যোগ্যতার পরীক্ষা নেওয়া হয়। ইন্টারভিউ প্রক্রিয়াটি খুবই সাধারণ ব্যাপার, এখানে ব্যক্তির পোশাক আশাক, স্বভাব, সাধারণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হয়। কিন্তু পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে সাধারণ জ্ঞান, কথা বলার ধরন, এর সাথে তার বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, বিচক্ষণতার পরীক্ষা নেওয়া হয়। মানে যেমন একটা কনস্টেবলের পরীক্ষা, ওখানে 15 নম্বর থাকে। ওখানে কি হয় যে জাস্ট 1 মিনিট, কাউকে তো 1 মিনিটে ছেড়ে দেয়, কাউকে 2 মিনিটে ছেড়ে দেয়। যে শুধুমাত্র মোটামুটি দেখে যে এই যে ক্যান্ডিডেট আছে, এই ক্যান্ডিডেটটা কেমন ফিট কিনা, এই ব্যাপার মোটামুটি খুব হালকা ফালকা ভাবে ছেড়ে দেয়। যেটা এসআই এর ক্ষেত্রে, যেহেতু এটা বলতে পারো যে এটা অফিসার লেভেল এসআই, ঠিক আছে, অর্থাৎ ইনভেস্টিগেটিং একটা অফিসার বা একটা থানায় কোনো ডিউটি পড়লে তার জিডি ডায়েরি সমস্ত এই সমস্ত কিছু এফআইআর লেখা, ঠিক আছে, একটা এসআই এর হাত দিয়ে হয়, মানে সে সব কিছু করবে। এবং কোনো একটা যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ক্ষমতা, ঠিক আছে, কোনো একটা ধরো জমায়েত হচ্ছে বা কোনো ভিআইপি পার্সনকে এক্সকর্ট করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু একটা এসআই এর উপর দায় দায়িত্ব থাকে। তো সুতরাং যে একটা সাব ইন্সপেক্টর সেই পরীক্ষা দিয়েছে, রিটেন পরীক্ষা দিল, শুধু সেইটুকুই তার জন্য যথেষ্ট নয় যে রিটেন পরীক্ষায় পাস করে গেল মানেই সে ক্যাপাবিলিটি তার মধ্যে আছে বা সে ঠিকঠাকভাবে পালন করতে পারে, সেটা নয়। যে তার জন্য একটা পার্সোনালিটি টেস্ট। দেখবে এমন অনেক পুলিশ টুলিশও থাকে, ঠিক আছে, যে সবাইকে, কিছু পুলিশকে মানুষ ভয় পায় বা মেনে চলে, আবার এমন অনেক আছে দেখবে যে পুলিশ বলে কেয়ারই করে না, ঠিক আছে, এরকম অনেক হতে পারে। অর্থাৎ যে তোমার মধ্যে যে একটা গাম্ভীর্য যে ব্যাপারটা, যে পার্সোনালিটি যে ব্যাপারটা, সেই জিনিসটা একটা পুলিশের মধ্যে থাকা উচিত, ঠিক আছে। এবং হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন, মানে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন বা ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই ইমার্জেন্সি বা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের কিভাবে হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে, সেই হ্যান্ডেল করা যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা এসআইয়ের মধ্যে থাকা উচিত, সেই দক্ষতাটা অবশ্যই একটা থাকা উচিত। তো সেই কারণের জন্যই বলতে পারো যে তুলনামূলক কনস্টেবলের তুলনায় এখানে যে পার্সোনালিটি টেস্ট যেটা হবে, সেটা যথেষ্টই গুরুগম্ভীরভাবে দেখা হয়, ঠিক আছে, সেটা যথেষ্টই গুরুগম্ভীরভাবে দেখা হয় এবং বেশ কিছুটা টাইম নেওয়া হয়। মানে যেটা তোমার হতে পারে যে একটা এসআই এর ক্ষেত্রে, এই কনস্টেবলের ক্ষেত্রে হয় যে 2-3 মিনিটে ছেড়ে দিলে এরকম হতে পারে, কিন্তু এসআই নর্মালি 10-12 মিনিট ধরে নেওয়া হয়, ঠিক আছে, ইন্টারভিউ 10 থেকে 12 মিনিট ধরে কিন্তু নেওয়া হয়। তো কি কি সেজন্য তৈরি করবে, তবে সবার আগে প্রথমে আসছে দেখবে পোশাকের ব্যাপার, ঠিক আছে। পোশাকের ব্যাপার, যে পুরুষ, যারা পুরুষদের ক্ষেত্রে হালকা কালারের ফর্মাল শার্ট পরবে, তারপরে যে কালো প্যান্ট জুতো, তবে নর্মালি একদম সে স্কুলের মতো যে সাদা কালো হয়, অনেক এরকম পরে সাদা কালো, সাদা কালো না করে প্যান্ট হচ্ছে কালো, ঠিক আছে, অবশ্যই প্যান্ট যেটা সেটা হচ্ছে কালো। কিন্তু জামা যেটা একদম সাদা না করে, ঠিক আছে, হালকা একটু আকাশি বা নীল বা ওরকম কালার নিতে পারো, তবে হালকা কালারের জন্য হয়। জুতো, বেল্ট ক্লিন এক রঙা একদম ফর্মাল নিতে পারো, বা হচ্ছে যদি চেক নাও তাহলে যেন খুব বেশি চেক না থাকে, মানে ছোট ছোট যেন চেক। ক্লিন বা হচ্ছে ট্রিম শেপ, মানে একদম ক্লিন শেপ করাটাই যাওয়াটাই ভালো, ঠিক আছে। তবে অনেকে যারা যদি ট্রিম শেপ করো, তাহলে একদম জিরো দিয়ে ট্রিম শেপ করো, মানে ট্রিম করবে। আর চুল হচ্ছে অবশ্যই ছোট ছোট করে কাটা, তবে ছোট করে কাটা বলে যারা সাধারণত আর্মি বা এই পুলিশের মতো একদম ছোট করে কেটে নেয় না, সেরকম আর কাটবে না। কারণ এই দুটো প্রসঙ্গে দুটো জিনিস বলি, একজন ওরকম করে কেটে গেছিল এর আগের বার, তো তাকে বলেছে যে তুমি কি পুলিশে একদম পেয়ে গেছে কনফার্ম, চাকরি করো নাকি আর্মির চাকরি করো, যেরকম করে চুল কেটেছে এরকম বলেছে। এটা অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট। আর একজন যেমন আবার বড় বড় চুল রেখেছিল, কড়া মোজ রেখেছিল, ঠিক আছে, তো বলেছিল তুমি কি এখানে শুটিং করতে এসেছো, এরকম বলেছে। অর্থাৎ সুতরাং যে এখন নর্মাল, মানে এখন তুমি পুলিশে যাচ্ছ কি জয়েন্ট চাকরি করতে যাচ্ছ মানে যে সেই মানে বেসে যাবে তা নয়, এখন তুমি একজন সাধারণ মানুষ, অ্যাজ এ একটা সিভিল পার্সন, সেই হিসাবেই তুমি এখানে ইন্টারভিউটা দিতে যাও। মহিলাদের ক্ষেত্রে যে চুড়িদার পরতে পারো বা শাড়ি ফর্মাল পরতে পারো, চুল বেঁধে যাবে, পা ঢাকা জুতো পরে যাবে,
তারপর হচ্ছে গহনা, ব্রেসলেট, ট্যাটু এই সমস্ত জিনিস থাকবে না, এই সমস্ত জিনিস করবে না। আর যদি কেউ ট্যাটু ফ্যাটু থাকে তাহলে অবশ্যই এখন কিভাবে কি তোলা যায় সেই ব্যবস্থাটা করবে। কি কি বিষয় জেনে যেতে হবে? এক নম্বরে যে নিজের জেলা সম্পর্কে খুব ভালোভাবে পড়া উচিত। নিজের জেলার নদী বা হচ্ছে কটা তোমার মহকুমা আছে, তোমার এলাকার বিডিওর নাম, ওসির নাম, তারপরে হচ্ছে কিছু বিখ্যাত সাংস্কৃতিক বা জিনিস বা কোনো বিখ্যাত ব্যক্তি যারা জড়িত রয়েছে, মানে নিজের জেলাটাকে খুব ভালো করে জানতে হবে। নিজের সেই সঙ্গে যে নিজের সাবজেক্ট, তারপরে যে সাধারণ জ্ঞান, কিছু সাম্প্রতিক ঘটনাবলী যেটা কমন সবার জন্যই। আর হচ্ছে ইংলিশে বেসিক নলেজ, ঠিক আছে? ইংলিশে বেসিক নলেজ মানে আহ, বেশিরভাগই এটা টেন্সের নলেজটা অনেক সময় নেওয়া হয়, ঠিক আছে? যে ধরো ডিরেক্ট একটা বাংলা একটা সেন্টেন্স বললো যে এই বাংলাটা বললো ইংরেজিতে কি হবে, তো জিজ্ঞাসা করতে পারে। বা ডিরেক্ট হয়তো বলতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বা পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা বলো, যে বা কয়েকটা এক্সাম্পল বলো যে কিভাবে বুঝবো যে এটা এই টেন্স। তো ইংরেজি নলেজটা কিন্তু নেওয়া হয়, তার কারণ হচ্ছে যে এই লাস্ট যে একবার দুবার হলো, মানে এখনই একটু বলতে পারো যে ভালো ক্যান্ডিডেট মানে পেয়েছে। তো তার আগে যখন হতো না, তার আগে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার পুলিশে খুব একটা বেশি যে মানে হাইলি কোয়ালিফাইড স্টুডেন্টরা যেত সেটা এরকম নাও হতো। এখনই বর্তমানে কি হচ্ছে বলতো, যে ডব্লিউবিসিএস এর একটা চরম কম্পিটিশন, তারপরে অনেক এটা ডিলে হচ্ছে, তারপরে সেই সঙ্গে হচ্ছে এসএসসি মানে নিয়োগ টিয়োগ নেই বলে কিন্তু ভালো স্টুডেন্টরা যাচ্ছে, কিন্তু তার আগে জানবে যে পুলিশে কত খুব ভালো স্টুডেন্টরা কিন্তু যেত না। তো বেশিরভাগ স্টুডেন্ট এমন আছে, মানে যারা এখনকার স্টুডেন্ট বা আমার স্টুডেন্টরা বলে যে আগেকার যারা অনেক প্রমোটেড আছে বা এসআই আছে বা যারা মানে প্রমোশন পেয়ে হয়ে আছে, যে এত বাজে যে ওরা আমাদেরকে দিয়ে লিখিয়ে নেয়, মানে একটা অ্যাপ্লিকেশন বলে বা কি অন্য কিছু ইংরেজিতে লিখতে পারে না, ঠিক আছে? এরকম অনেক ক্যান্ডিডেট আছে। তো সেই কারণের জন্য কি হয়েছে যে বেসিক ইংলিশের অন্য নলেজটা একটু দেখা হয় যে মোটামুটি নলেজ আছে কিনা। এবার দেখো যে কিভাবে ঘরে প্রবেশ করবে। তো এটা যেমন এখন থেকে যাদের এই ব্যাপারটা নিয়ে মানে ডাউট রয়েছে, এই বা হচ্ছে ভীতি রয়েছে, অর্থাৎ বাইরে মেলামেশা করা ব্যাপার বলো বা কনফিডেন্সের অভাব আছে, তোমরা কিন্তু এখনই বাড়িতে চেয়ার টেবিল সাজিয়ে এই জিনিসটা প্রতিদিন অনুশীলন করতে পারো। এগুলো কিন্তু অনুশীলনের দ্বারা আসবে, মানে এরকম নাই যে আমি থিওরি বলছি আর তুমি সেটা ভাবছে হ্যাঁ এটা এটা করবো যাবো, হবে না। তুমি প্র্যাকটিস করতে হবে তোমাকে। যে ঘরে ঢোকার আগে, ঠিক আছে, ভেতরে আসবো স্যার বা ম্যাম বলে ঢুকবে, মানে যাকে সামনে দেখতে পাবে, যদি ম্যামকে দেখতে পাবে ম্যাম বলে ঢুকবে, স্যার বলে স্যার স্যার বলে ঢুকবে। তো অনেক সময় আবার এরকম বলে দেয় যে বাইরের যে একজন কনস্টেবল থাকে, ঠিক আছে, সে তোমাকে নিয়ে যায়, যে অনেক সময় বলে যে স্যার ম্যাম বলা দরকার নেই, ঢুকিয়েই দেয়, ঠিক আছে, ও দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরকমটা অনেক সময় হতে পারে, সিচুয়েশন বুঝে করবে। যদি বলে দেয় যে স্যার ম্যাম কিছু বলা দরকার নয়, ভেতরে ঢুকে চলে যাও, অনেক সময় এরকম থাকে, তো সেই ক্ষেত্রে ভেতরে ঢুকে চলে যাবে। আর যদি যাও তাহলে অনুমতি নিয়ে যাবে, এবার দরজাটা তোমাকে যদি বন্ধ করতে হয় তাহলে একটু হালকাভাবে দরজাটা বন্ধ করবে। আর অনুমতি দিলে ঘরে ঢুকে সাথে সাথে চেয়ারে না বসে পাশে দাঁড়াতে হবে, সাথে গুড মর্নিং বা গুড আফটারনুন সেটা উইশ করতে পারো, মানে অবশ্যই করাটা উচিত কিছুটা উইশ। তবে টাইমটা একটু দেখে নেবে, যে একজনের যেমন এরকম হয়েছিল যে 12টা ঘুরি ছিল, তো পুরো 12টা বাজছে বা 12টা 5-10 এরকম বেজে গেছিল, তো গুড মর্নিং বলেছিল। তো আসলে এখন কি গুড মর্নিং বলা যায়, এরকম বলেছিল। সুতরাং এইগুলো ছোট ছোট এই ব্যাপারগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে? এই ছোট ছোট ব্যাপারগুলো মানে কি, যে তুমি প্রত্যেকটা মুহূর্তের সাথে কতটা মানে মানিয়ে চলছো বা কতটা তুমি ওয়াকিবহাল। যে টাইমটা যে 12টা 10 বেজে গেল বা 12:30 বেজে গেল, তার মানে এখন আর গুড মর্নিং বলা যাবে না, গুড আফটারনুন হবে। এই যে ব্যাপারটা হচ্ছে বলা, সেই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু ধরা হয়। আর ডিপার্টমেন্টে যারা আছে তারাই একমাত্র জয় হিন্দ বলবে, ডিপার্টমেন্টে যদি না থাকো তাহলে জয় হিন্দ বলবে না, ঠিক আছে? বসতে বললে হচ্ছে থ্যাংক ইউ স্যার বলে ঠোঁটের কোণে একটা হালকা হাসি রেখে আত্মবিশ্বাসী দৃষ্টি নিয়ে চোখে চোখ রেখে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। এই ব্যাপারটাও কিন্তু ভীষণ একটা জরুরি। দেখবে অনেক ক্যান্ডিডেট থাকে, মানে কিছু ক্যান্ডিডেট যে একদম থতমত খায়, মানে যখন তাদেরকে বসতে বলা হয় ইন্টারভিউ, মানে এই এমন করে একটা টান করে হাতগুলোকে এরকম এরকম করে কাঁপাবে। এই ব্যাপারটা হয়েছে খারাপ। কারণ প্রথমে যেই তুমি হলে রুমে ঢুকলে একজন কি থাকবে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সাইকোলজি যেটা হয় ম্যাডামই থাকে, ঠিক আছে? তো ওই যদি ধরো একটা মেয়ে যদি তোমার দিকে এক দৃষ্টি যদি তাকিয়ে থাকে, তো অটোমেটিক দেখবে কিরকম একটা ফিল হবে মানে ভেতর থেকে। তারপরে যারা তো আবার মানে অনেক ছেলেপেলে থাকে যারা হয়তো মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পায়, ঠিক আছে, মানে একটা ভীতি কাজ করে মনের মধ্যে, কিরকম একটা কি হয়, তাদের ক্ষেত্রে আরো সমস্যা হতে পারে। তো সেই জন্য ওগুলো একটু প্র্যাকটিস করো এখন থেকে, ঠিক আছে? আমাদের একটা জিনিস মনোভাব থাকে, এই জিনিস যে আমরা বলি বা বাবা মা দেখবে বলবে যে বাবু রাত পর্যন্ত বাইরে থাকবি না, এই অমুকের সঙ্গে মিশবি না, একে করবি না, ঠিক আছে,
এইসব বলে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা ভুল। মানে আমাদের প্রতিনিয়ত সমস্ত মানুষের কাছে, সমস্ত শ্রেণীর মানুষের সাথে ওঠা বসা করা দরকার, সবার কাছ থেকে হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়া দরকার। ভালো, ঠিক আছে, ধরো কেউ দেখা গেলো তোমার মাতাল বন্ধু, কেউ হয়তো ড্রিঙ্ক করে নেশা করে এই জিনিস, এমন হতে পারে তুমি 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 সেটা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু তার কাছ থেকেও এক্সপিরিয়েন্স নেওয়ার আছে কিছু। যে হয়তো সবসময় খারাপ কথা বলে, নেগেটিভ কথা বলে, ঠিক আছে, সেই নেগেটিভ কথাটাকে এমন করতে হবে যে তোমাকে সেটাকে হাতিয়ার করে নিয়ে তোমাকে পজিটিভিটিতে আনতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। মানে ব্যাপারটা এরকমই যে মিশতে হবে সবার সাথে। মানে ছেলে ছেলে মেয়ে সবার সাথেই মিশতে হবে, কারণ ভয় কাটানোর জন্য বা যে মনের দ্বিধা সংকোচ এই সমস্ত জিনিস কাটানোর জন্য। এটা একটা বড় ভাইটাল পয়েন্ট, কিন্তু কারণ অনেক ছেলের মধ্যে এই জিনিসটা দেখেছি যে সংকোচ, মানে মেয়েদেরকে কথা বলতে পারে না, কথা বলতে একটা ভয় পায়। তো এটাও যেমন পরবর্তীকালে যেমন মানে ভুগতে হতে পারে। তো এটা এখন থেকে তৈরি হয় যে সমস্ত এলাকায়, তোমার এলাকায় যা যে যে লোকজন আছে, যা আছে সবার সঙ্গে মেলামেশার চেষ্টা করে, সবাইকে কথা বলো। আর তো সেটাই যে থ্যাংক ইউ ভাইটা বলে যে আত্মবিশ্বাস যে দৃষ্টি, মানে এটা কিন্তু থাকা চাই। মানে যদি তুমি দেখো যে প্রশ্নের উত্তর দিতে পারছো না, কিন্তু তোমার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, কনফিডেন্সের মানে কোনো অভাব নেই, একদম আত্মবিশ্বাসে তুমি আছো, তোমার পুরোপুরি মানে কনফিডেন্ট আছো, দিয়ে যাই হোক প্রশ্নের উত্তর দিচ্ছ, তাহলে এটাতেই তুমি মানে একটা ভালো মার্কস পেয়ে যাবে। আর কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে সরাসরি জানা নেই বলে দাও বিনয়ের সাথে, ঠিক আছে। আর মানে হ্যাজাবে না, যে জিনিসটা নিয়ে জানো না সেটা নিয়ে হ্যাজাবে না। যদি কিছু জানো মোটামুটি, তাহলে বলবে স্যার এই ব্যাপারটা নিয়ে আমি এতটুকুই জানি, এটা বলে ছেড়ে দেবে। কিন্তু ধরো জানো না, কিন্তু তুমি ভাবছো তাও আমি বলার চেষ্টা করি। এবার ধরো, এবার এমন হচ্ছে যে এমন কিছু কোশ্চেন তোমাকে করা হচ্ছে পর পর, ধরো চার পাঁচখানা কোশ্চেন এরকম করা হলো, চার পাঁচখানা কোশ্চেনের উত্তরই তুমি জানো না, তখন তুমি বারবার বলছো জানি না স্যার, জানি না স্যার, জানি না স্যার, তখন কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। তাহলে সেই ক্ষেত্রে একদম সঙ্গে সঙ্গে জানি না না বলে একটু থেমে বলো, ঠিক আছে, যে না জানা নেই বলে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। পলিটিক্যাল বা ধর্মীয় ব্যাপার নিরপেক্ষভাবে উত্তর দিতে হবে, ঠিক আছে। সব থেকে এই পলিটিক্যাল আর হচ্ছে রিলিজিয়াস এই যে ম্যাটার, ঠিক আছে, এই ব্যাপারটা খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে। সরাসরি ধরো যদি এখন ইলেকশনের টাইমে ধরো এরকম হয়ে যেতে পারে, কারণ ইলেকশন নিয়ে এই জিনিসটা নিয়ে কিন্তু প্রায় কোশ্চেন করে, রিলিজিয়াস ম্যাটারটা নিয়েও কোশ্চেন করা। যেমন হয়তো ভোটের পরে হয়ে যাচ্ছে, তো তোমার হয়তো বলবে যে এবার তুমি ভোটে মানে ইয়েতে কাকে ভোট দিয়েছিলে, এরকম তোমার জিজ্ঞাসা করা হবে, কোন পলিটিক্যাল পার্টিকে তুমি ভোট দিয়েছো বা সমর্থন। তুমি নিশ্চয়ই সরাসরি সেখানে বলবে না, বলবে এটা আমার গণতান্ত্রিক অধিকার এবং সেই সঙ্গে অবশ্যই ব্যক্তিগত অধিকার। মানে আমার মনে হয় যেরকম বলতে পারে যে আমার এলাকায় মানে যিনি বেশি পারদর্শী বা যিনি কাজ করবেন বা ভালোবাসতেন আমি স্যার তাকেই দিয়েছি, ঠিক আছে, এই কথাটা বলবে। আবার যদি বলা হয় যে কোন পার্টিকে এবার এরকম সমর্থন করে, এখানে এটা বলে দিতে পারো যে আমার মনে হয় যে আমি পার্টির প্রতীক দেখে নয়, যে আমার এলাকায় যিনি প্রতিনিধি থাকবেন সেই প্রতিনিধির যে ক্ষমতা, ঠিক আছে, সেই অনুযায়ী মানে তার যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী স্যার আমি ভোট দিয়ে এরকম করে বলতে পারি। আর বিতর্কিতামূলক কোনো ব্যাপার যত পারা যায় এড়িয়ে যাবে, গভীরে ঢুকবে না। একজন অনেকক্ষণ ধরে প্রশ্ন করলে শুধু তার দিকে তাকিয়ে না থেকে বাকিদের দিকেও হালকা করে তাকিয়ে আনসার দেওয়া উচিত। মানে ধরো একটা দেখা যাচ্ছে যে বোর্ডে 5 জন 6 জন মেম্বার আছে, ঠিক আছে, একজনই শুধু কোশ্চেন করেছে অনেকক্ষণ ধরে, বাকি জনরা করছে না। তার মানে শুধু তার দিকে ফোকাস করবে তা নয়, ঠিক আছে। ধরো এ একটা বোর্ড মেম্বার আছে, এ একটা বোর্ড মেম্বার আছে, এ একটা বোর্ড মেম্বার আছে, মানে এ একটা বোর্ড মেম্বার আছে, ঠিক আছে, আর তুমি মিডিলে চেয়ারে এখানে বসে আছো। হ্যাঁ, এখানে আবার একটা জিনিস বলে দিই যে সাধারণত দেখবে যে তোমরা যে ইন্টারভিউ রুম দেখেছো, মানে যেমন দৃষ্টি আইএস বা এরকম কিছু নিশ্চয় অনেকে দেখেছো, তাদের দেখবে কি থাকে, এইরকম চার কোণা টেবিল থাকে, ঠিক আছে, এইখানে পরপর এরকম 4 জন বসে যায়, আর এই দূরে চেয়ারে থাকে। কিন্তু পুলিশের ক্ষেত্রে আবার অন্যরকম থাকে, যদি রুম মানে রেঞ্জ পিছু বা রুম মানে যেখানে যেখানে হচ্ছে সেই সেন্টার অনুযায়ী ভ্যারি করে, তবু অনেক সময় এরকম হয়ে যায়, যেটা ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স আমি শুনেছি, মানে বলেছে ধরো এখানে আছে তো একজন এইখানেও থেকে গেলো, এখানে থেকে গেলো, মানে পুরো তোমাকে গোল করে ঘিরে নেয়। এমন আছে বলছিল একবার নাকি পিছনে একজন এইভাবে বসেছিল, বোঝো ঠেলা। তারপরে বলছে একজনের এমন ছিল যে চেয়ারটা ঢুকে ঢুকে বাঁ দিকে মানে ডান, আমি যেটা বলেছিলাম যে সাধারণত ধরো চেয়ার যেখানে থাকে, ঠিক আছে, ঢুকে কি হয় যে ডান সাইডে দাঁড়াতে, কেন তার কারণটা হচ্ছে চেয়ার তুমি যদি সরাও বা কিছু করো, ডান দিক দিয়ে বসাটা উচিত, মানে বাম দিকে হাতে নেড়ে বসাটা উচিত নয়, বাঁ হাত দিয়ে করাটা উচিত। তো বলে এমন একটা পজিশন ছিল, সিচুয়েশন ছিল, ওরকম অপশনই ছিল না, মানে তো গিয়ে এখানেই দাঁড়াতে হবে। তো অসুবিধা নেই, তাহলে ওখানে ওই দিক দিয়ে গিয়ে দাঁড়াও। কিন্তু নর্মালি এটা করবে সাধারণত যদি অপশন থাকে, ধরো এখানে চেয়ার আছে, এই দিক দিয়ে রুম দিয়ে ঢুকলে বা এই দিক দিয়ে রুম থাকলে ঢুকলো,
চেয়ারটা সবসময় ডান দিকে দাঁড়াবার চেষ্টা করবে, ডান দিক দিয়ে বসবে গিয়ে। তো এরকম অনেক সময় যদি হয়ে যায়, ধরো এইভাবে আছে, তুমি মিডিলে আছো, এখান থেকে একজন কোশ্চেন করছে, বারবার শুধু মানে ওর দিকেই বেশি ফোকাসটা থাকবে, কিন্তু সেই সঙ্গে তোমাকে হ্যাঁ একদম এই পিছনে যে আছে তার দিকে ঘোরার দরকার নেই, তুমি তাও এই দিকে হালকা হালকা করে কন্ট্যাক্ট করতে পারো, মানে বাকিদের দিকে মানে করবে, মানে তোমার যখন উত্তরটা বলবে তখন তাদেরকে এক্সপ্রেস করে বোঝাচ্ছ যে তাদেরকেও তুমি সেই উত্তরটা দিচ্ছ। তার কারণ হচ্ছে এরকম এরকমই একবার হয়েছিল, সে যে কোশ্চেন করছিল তাদেরকেই মানে উত্তর দিয়েছিল, তাদেরকে তাকিয়ে, তো বাকি বলেছিল আমাদেরকে একটু দেখো, আমরাও তো এখানে বোর্ড মেম্বার বসে আছি, এই কথা যেমন বলেছি। তো এইগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, অনুশীলন না করলে। তো বাড়িতে ধরো দাদা মামা ওই মানে যা মা বাবা বা ভাই বোন যারা আছে, এমন হতে পারে আমি যে ধরো কোশ্চেন গুলো বলবো বা হবে কিছুদিন পর থেকে, ওরকম কোনো একটা টেবিল নিয়ে নেবে, ওদেরকে বসিয়ে দেবে, দিয়ে এরকম বলবে কোশ্চেন টোশ্চেন এরকম ধরতে, দিয়ে ওই ব্যাপারটা একটু অনুশীলন করবে, মানে বসে বসে, যে আই কন্ট্যাক্ট করার যে ব্যাপার। তো হচ্ছে মুখস্থ করা, আর একটা জিনিস, মুখস্থ করা কোনো উত্তর না দিয়ে সোজা সরলভাবে নিজের ভাষায় বলার চেষ্টা করবে, এবং উত্তর যেন অতিরঞ্জিত না হয়। এই ব্যাপারটা বলি যে অনেক দেখবে যে, আমি আগে থেকেই বলছি যে প্রচুর ক্যান্ডিডেট আছো, তোমরা কিছুদিন থেকে মানে আজকে থেকেই হতে পারে, স্যার এই নোটটা দিন, দাদা ওই নোটটা দিন, এই নোটটা দিন, এরকম পড়বে। তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি যে কিছু কিছু কোশ্চেনে তো আমি আনসার বলবো, মানে বলে দিচ্ছি, কিন্তু মুখস্থ করবে না, একদম ডিরেক্ট ইনসাল্ট করে, যে এটা কোন স্যার বা হচ্ছে কোন ইনস্টিটিউট তোমাকে বলেছে বা কোন বই থেকে মুখস্থ করেছো, তাই বলে। কারণ আস্তে আস্তে আগের দিন একটা ছিল যে সাজিয়ে গুছিয়ে কিভাবে বলবে সুন্দর করে, ঠিক আছে, সেইগুলো ছিল, কিন্তু এর কিছু কোশ্চেন যেমন পুলিশ কেন হতে চাও, ঠিক আছে, অন্য কেন চাকরি করনি, এরকম ধরনের কিছু যেই কোশ্চেন করলে পরে ধরো সাজিয়ে গুছিয়ে যেই তুমি যদি বলো অতিরঞ্জিত করে, তাহলে বুঝে যায়, এবং সেইগুলোই হচ্ছে নেগেটিভ। যেমন পুলিশ এখানে আসতে চাও, ঠিক আছে, এখানে অনেক বড় থেকে ছোটবেলা থেকে আমার প্যাশন ছিল ইউনিফর্মের প্রতি, অমুক তমুক বিশাল আর কি বাড়িয়ে টাড়িয়ে বলে, এটা একটা নর্মাল উত্তর এরকম দিতে পারে যে সমাজে নিজের একটা পরিচয় করে নিজের পায়ে দাঁড়াতে চাই, আর নিজের পরিবারকে সাপোর্ট করার পাশাপাশি একজন কর্তব্যপরায়ণ যে নাগরিক সেটা হতে চাই। আবার নর্মালি এরকমও বলতে চাও যে বিভিন্ন পরীক্ষার মানে এরকম নয় যে তোমাকে কোশ্চেন দিয়ে বোঝাতে হবে যে আমি এই জবের প্রতি একদম অ্যাডিক্টেড, সেই জন্যই এসেছি, এটা বোঝাতেই হবে এমন ব্যাপার নেই। তোমাকে এটাও যদি কেউ বলে যে আমি গ্র্যাজুয়েশন করার পরে প্রায় সমস্ত কম্পিটিটিভ লাইনের চেষ্টা করছিলাম, তো এই সলে মানে নোটিফিকেশনটা দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং এ করেছি, তো এখন আমি চাকরি করে এটা করবো, নর্মাল এমনি যদি বলো কোনো অসুবিধা নেই, কারণ ওটাই হচ্ছে ফ্যাক্ট, রিয়েল রিয়েল ইনসিডেন্ট। তুমি মিথ্যে কিছু বললে না, অতিরঞ্জিত বললে না, মিথ্যের আশ্রয় নিলে না, সত্যি কথাই বললে, কারণ আমাদের আমাদের হচ্ছে সত্যি কথাই নাই, যে বর্তমানে দিনে এমন একটা সিচুয়েশন হয়েছে, বিএসসি করো, এমএসসি করো, এমএ করো, মাস্টার ডিগ্রি করো, ইঞ্জিনিয়ারিং করো, যাই হোক না কেন, আলটিমেট সেটা চাকরি দরকার, ঠিক আছে। তো এটা যে কোর্স করার পরে বিভিন্ন আমি কম্পিটিটিভ লাইনে দেখছিলাম, এটা তো অ্যাডভার্টাইজমেন্ট দেখে অ্যাপ্লাই করে দিয়েছি, কোনো কিছু হবে না, মানে ব্যাপার নেই, তুমি হয়তো ভাবে এটা বলবো তাই তো, তাহলে তো আমার পুলিশের প্রতি যে প্যাশন সেই ব্যাপারটা তো আসবে না, বুঝতে পারছি না, ম্যাডাম না, ওরা নিজেরাও বোঝে, ওরা নিজেরাও জানে। তো পুলিশের ঘুষ নেওয়ার ব্যাপার এরকম যদি বলে এড়িয়ে যাওয়াই ভালো, ঠিক আছে, এই বিষয়ে আমার স্যার জানা নেই, সেটা বলে ছেড়ে দেবে। ঊর্ধ্বতন অফিসার ঘুষ নিলে বা অন্য কোনো কাজ করলে কি করবেন, তার ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। তোমার গ্র্যাজুয়েশন আছে, কেন কনস্টেবল হতে চাও, এটা ছিল, হয়তো হায়ার কোয়ালিফিকেশন কারো আছে, মানে কনস্টেবলের সময় পড়েছিলাম এটা, হয়তো বলে তোমার মাস্টার্স আছে, ঠিক আছে, মাস্টার্স আছে, এটা বলো যে তাও তুমি কেন আসতে চাইছো, ঠিক আছে। তো বলবে প্রস্তুতি চলছে, সুযোগ পেলে সামনে পরীক্ষা দিয়ে এসআই হতে চাইবো নিষ্ঠার সাথে, অর্থাৎ এটা তো এসআই হলো। যদি মাস্টার্স আছে, যদি এরকম বলে, এটা যা কোশ্চেনটা ক্লিয়ার আছে। যদি বলে হয়তো মাস্টার্স আছে, তাও তুমি হয়তো পুলিশ অন্য ওখানে হায়ার স্টাডিজ করছো না, তো এটা বলতে পারো যে আমি মানে প্রথমে গ্র্যাজুয়েশন করার পরে ভাবলাম যে আমার ডিগ্রিটা মানে করে রাখি, মানে মাস্টার্স কোর্সটা করে রাখি, তো আমি এখন আমার যে কর্মজীবন, ঠিক আছে, সেটা এসআই হিসাবে শুরু করতে চাইছি, সেরকম বলে ছেড়ে দিতে পারি। আর যদি বলে যে অন্য কেন চাকরি বা টিচিং লাইন যদি করছে না, এরকম যদি বলে, ঠিক আছে, চেষ্টা করছে না কেন, তো এই ক্ষেত্রে এটা বলতে পারো, তখন বলতে পারো যে না আমার টিচিং মানে লাইফের বা হচ্ছে টিচিং প্রফেশনের প্রতি স্যার আমার অতটা ঝোঁক নেই, ঠিক আছে, আমি স্যার পুলিশের প্রতি আমার ঝোঁক আছে বলে এই লাইনে বলতে পারো। আর একটা জিনিস প্রায় যেটা জিজ্ঞাসা করা হয়, পুলিশের কাজ সম্পর্কে ইংরেজিতে বলুন বলে বলে, পুলিশের কাজ সম্পর্কে ইংরেজিতে বলুন। তো কয়েকটা সেন্টেন্স লিখে দিয়েছি যে পুলিশ আর দ্য সেভিয়ার অফ দ্য সোসাইটি, অর্থাৎ পুলিশ হচ্ছে সমাজের রক্ষাকর্তা, বাংলায় বললে বাংলায় লিখবে। বলবে দে পারফর্ম দ্য ডিউটিস ইন হুইচ লস হ্যাজ অ্যাসাইন্ড, অর্থাৎ
আইন মেনে, ঠিক আছে, লজ হ্যাজ অ্যাসাইন মানে আইন মেনে তারা হচ্ছে কর্তব্য পালন করে। দে আর সরি, এটা ইন্টারেস্টেড হয়ে গেছে, এন্ট্রাস্টেড। এন্ট্রাস্ট মানে হচ্ছে মানে প্রতিস্থাপিত থাকে, তাহলে দে আর ইন্টারেস্টেড টু প্রোটেক্ট দ্য পাবলিক এগেনস্ট ভায়োলেন্স, ক্রাইম অ্যান্ড আদার হার্মফুল এফেক্ট। অর্থাৎ তাদের উপর প্রতিস্থাপন থাকে, টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করার দায়িত্ব, জনগণকে রক্ষা করার দায়িত্ব, এগেনস্ট মানে ভায়োলেন্স, হিংসা, অপরাধ এবং অন্যান্য ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে তাদেরকে রক্ষা করার মানে পাবলিককে রক্ষা করার দায়িত্ব অর্পিত থাকে। ইভেন ডিউরিং দ্য প্যান্ডেমিক দে এক্সিকিউট দেয়ার ডিউটিস, এবং এমনকি কি হয়েছে যে প্যান্ডেমিক মহামারীর সময়তেও তারা তাদের কর্তব্য পালন করে। দে আর এনগেজ ইন 24 আওয়ার্স, তারা 24 ঘন্টা নিযুক্ত থাকে। দে কিপ অন আই দে কিপ অন আই ইন অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস, তারা সমাজ বিরোধী কার্যকলাপের দিকে নজর রাখে। দে কন্ট্রোল মব গ্যাদারিং, তারা জনগণ নিয়ন্ত্রণ করে মানে জনসমাগম। এই হচ্ছে তাহলে বেসিক। তাহলে আরেকবার জিনিস বলে দিই, প্রথমে গেল তোমার হচ্ছে ইউনিফর্মের ব্যাপার, ঠিক আছে, ইউনিফর্মের পরে হচ্ছে যে নিজের জেলা সম্পর্কে ভালো করে পড়বে, নিজের সাবজেক্ট এখন আসছে, যে সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, হ্যাঁ এসআইয়ের উপরে যেমন যেগুলো ইন্টারন্যাশনাল যে সমস্ত ঘটনা বলি, ইনসিডেন্ট, এখন যেটা ইরানের সঙ্গে বা যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ হতে পারে, তারপরে হচ্ছে তোমার রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হয়েছিল সেগুলোর উপরে হতে পারে, বিভিন্ন এখন যে আরজিকর ঘটনা নিয়ে হতে পারে, তারপরে যে অপরাজিতা বিল পাস হয়েছে সেই ব্যাপার নিয়ে হতে পারে, এসআইআর নিয়ে, ঠিক আছে, হতে পারে, কত সমর্থন করে বা কি ব্যাপার, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সেই জিনিসগুলোর উপরে কোশ্চেন হয় এসআই। আর আরেকটা জিনিস যেটা নর্মালি, যেটা সাবজেক্টের বললাম, দেখো নর্মালি যেটা এক হয় সেটা হচ্ছে প্রথমে তুমি ঢুকলে তোমার জেস্টার, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে প্যাটার্ন মানে সাধারণত যেটা পোশাক, ঠিক আছে, সেই পোশাকের উপর একটা হলো, বা হচ্ছে অ্যাপিয়ারেন্স, ফার্স্ট যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। 2 নম্বর যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন, যে তুমি কেমন ভাবে কমিউনিকেশন করছো, তোমার নিজের সম্পর্কে বলতে বলা অনেক সময় বলে, সেটা একটা হতে পারে। 2 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে সেটা তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে। 4 নম্বর হচ্ছে বা এটাকে তোমার নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, তারপর যে ডিস্ট্রিক্ট সম্পর্কে হতে পারে। নেক্সট হচ্ছে কি যে বেসিক ইংলিশের নলেজ, এবং সেই সঙ্গে হচ্ছে কি জেনারেল নলেজের ধারণা বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ধারণা। পরের পার্ট যেটা সেটা হচ্ছে তোমার নিজের সাবজেক্ট,